গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে। ভারত সরকারের নতুন শ্রমবিধি বা আইন অনুযায়ী একটি ধারাতে স্পষ্টভাবে উল্লেখ আছে সপ্তাহে 4 দিন কাজ ও 3 দিনের ছুটির শ্রমবিধি। বর্তমান পরিস্থিতিতে এই আইনের যে ধারাটা বা এই আইনের যে প্রয়োগটা করা কি সম্ভব? সত্যি কি সপ্তাহে 4 দিন কাজ ও 3 দিনের ছুটি পসিবল? সেটা গভর্নমেন্ট সেক্টর হোক কিংবা প্রাইভেট সেক্টর হোক, সেটা কর্মচারী অফিসার হোক কিংবা শ্রমিক হোক, সেটা আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি আরেকটা যে আর্টিকেল উঠে এসেছে 10,323 নিয়ে, সেটাও আমরা দেখব। 10,323 নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়, শিক্ষকদের বক্তব্য কি উঠে এসেছে সেটাও জানার চেষ্টা করব। প্রথমত, সপ্তাহে 4 দিন কাজ ও 3 দিন ছুটির শ্রমবিধি নতুন শ্রম আইনে উল্লেখ করা আছে। অবশ্য কথাটা শুনতে খুবই ভালো লাগছে, কর্মীরা সবাই খুশি, সপ্তাহে 4 দিন কাজ করব, 3 দিন ছুটি কাটাবো। কিন্তু সেখানে কিছু টার্মস কন্ডিশন কিন্তু অ্যাড করে দেওয়া হচ্ছে। অর্থাৎ শুনতে স্বপ্নের মতো, কিন্তু যখন এটার ভিতরে বা এটার ভিতরে গিয়ে পুরো তথ্যটা যাচাই করা হয়, তখন কিন্তু এতটুকু কিন্তু খুশির খবর এটা নয়। তবে এর জন্য সম্মত কিছু নিয়ম মানতে হবে কর্মী ও সংস্থাকে, অর্থাৎ দপ্তরকে। সমন্তকে নিয়ম কি বলা আছে? সপ্তাহে মিলবে 4 দিনের কাজ, পরে 3 দিনের অখণ্ড অবসর। সোমবার এ নিয়ে মুখ খুলেছে সমন্ত। কাজের সময় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে সপ্তাহে ন্যূনতম 48 ঘন্টা কাজ করতে হবে, তাহলেই 3 দিনের ছুটি পাওয়া যাবে। সপ্তাহে 48 ঘন্টা কাজ করতে হলে ডেইলি অন অ্যান অ্যাভারেজ 12 ঘন্টা কাজ করতে হবে। অর্থাৎ সপ্তাহে 4 দিন 4 বার 48 ঘন্টা কাজ করতে হবে, তাহলে বাকি 3 দিন ছুটি পাওয়া যাবে। অর্থাৎ প্রতিদিন সর্বোচ্চ 12 ঘন্টা কাজ করতে হবেই কর্মীকে, তাহলেই সপ্তাহে 4 দিন কাজ ও 3 দিনের ছুটি সম্ভব। এও পুরোটা নির্ভর করছে সংস্থা, দপ্তর কিংবা ওই কর্মী বা শ্রমিকদের উপরে। পাশাপাশি নির্দিষ্ট সময় বেশি যদি কেউ কাজ করে, তাহলে ওভারটাইম তো আছেই, এবং দ্বিগুণ হারে সেই ওভারটাইমের মজুরি দিতে হবে। সপ্তাহে 4 দিন কাজ করতে হলে আগে সাপ্তাহিক কাজের সময় 48 ঘন্টা ছিল, এখনও মধ্যে নতুনত্ব কিছু নেই, এখনও সপ্তাহের কাজের সময় 48 ঘন্টাই আছে। তবে দিন কমলে ডেলি যে কাজের সময় সেটা বেড়ে যাবে। এর মধ্যে তিনি বিশ্রাম নিতে পারে, সেটা নিয়েও পারবেন, খাওয়া দাওয়া অনেকটা সময়ও দেওয়া হবে, এমনটা জানিয়েছে নতুন সময়বিধিতে। তবে শ্রমমন্ত্রক এও জানিয়ে দিয়েছে সপ্তাহে 4 দিন কাজ করতে হবে, এমন কোনো নিয়ম জারি করা হচ্ছে না। অর্থাৎ এটা বাধ্যতামূলক নয়। সংস্থা বা কর্মীরা যদি সব একত্রিত, বোর্ড যদি ডিসিশন নয়, সরকার যদি ডিসিশন নেই যে এরকম করা সম্ভব বাস্তবে, তাহলেই সেটা কার্যকর করা যাবে। বাধ্যবাধকতা নেই কোনো সংস্থার উপর, কোনো কর্পোরেট সোসাইটির উপর, কোনো অর্গানাইজেশনের উপর। কোনো অফিস চাইলে সপ্তাহে 6 দিন কাজ, 1 দিনের ছুটি মডেলও চালু রাখতে পারে। সংস্থার নির্দেশ বা রাজ্য সরকারের নিয়ম কাজের প্রকৃতির উপর পুরোটা নির্ভর করছে। নতুন শ্রমণ করে চুক্তিভিত্তিক কর্মীরা স্থায়ী কর্মীর মধ্যে সুযোগ সুবিধা পাবে। যারা চুক্তিভিত্তিক আউটসোর্সিং কর্মচারী আছে, তারা স্থায়ী কর্মীরা যে সুযোগ সুবিধাগুলি পায় সেগুলো পাবে। যেরকম ছুটি, এখন চুক্তিবদ্ধ অনিয়মিত কর্মচারী ছুটি ঠিকঠাক পায় না, মেডিকেল ঠিকঠাক পায় না, ইএল ঠিকঠাক পায় না, সেই ছুটিগুলো পাবে। মেডিকেল ভাতা হিসেবে স্বাস্থ্য বিমার পরিষেবা পাবে, সামাজিক সুরক্ষা সবই কিন্তু পাবে। একই ধরনের কাজ করলে স্থায়ী কর্মীদের সমান মজুরি দিতে হবে, এও কিন্তু নতুন শ্রম আইনে বলা আছে। অর্থাৎ কাজে শ্রম আইনের বিধি কিন্তু এখানে চালু হচ্ছে। নতুন শ্রম কোড অনেক বেশি সহজ এবং স্বচ্ছ বলে মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। প্রতিবিটিজের ভারতীয় শাখার ম্যানেজিং ডাইরেক্টর পুনীত গুপ্তা যেমন বলেছেন, খুব ইতিবাচক। কর্মীদের সাময়িক জীবনযাপন রয়েছে, তাদের জন্য সুবিধাজনক। সংস্থাগুলি নিজেদের মতো পরিকল্পনা করতে পারে, কোনো বিভ্রান্তি থাকবে না। প্রথম ভাগ গিগ এবং ফ্রিল্যান্সারের শ্রমবিধির আওতায় আনা হয়েছে, এটাও কিন্তু একটা ভালো দিক। এখানে নতুন শ্রম আইন বা শ্রমবিধি যে সপ্তাহে 4 দিন কাজ 3 দিনের ছুটি, এটা পুরোটাই নির্ভর করছে ওই সংস্থা বা ওই সংস্থার কর্মচারীদের উপর। এটা কোনোটাই পুরোপুরি বাধ্যতামূলক নয়। তো সব মিলে সপ্তাহে 48 ঘন্টা যে কাজ, সেটা কিন্তু আগের মতোই রয়ে গেল। অর্থাৎ সপ্তাহে ডেইলি 8 ঘন্টা, 6 দিন ডিউটি, 6 আর 48 ঘন্টা কাজ করতে হবে, সেটা কিন্তু আগের মতোই রয়ে গেছে। যদিও ত্রিপুরা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রত্যেক দিন 8 ঘন্টা ডিউটি থাকে না, সকাল 10টা থেকে 5:30, ডেলি 7.5 ঘন্টা ডিউটি থাকে। সেখানে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীরা একটু কিন্তু ছাড় পাচ্ছে, প্রত্যেক দিন আধা ঘন্টা করে হলো।
পাশাপাশি সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডের মতো বেনিফিটগুলি কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীরা পাচ্ছে। এখন পুরোপুরি কর্পোরেট সোসাইটি বা সংস্থা অর্গানাইজেশনগুলো তাদের উপর অনেক ডিপেন্ড করে তারা কীভাবে সাজাবে। সরকারি কর্মচারীদের জন্য আদৌ এরকম নীতি বা কোনোভাবেই প্রযোজ্য নয়। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের কর্মচারীদের জন্য চালু করে তো হয়তো স্টেট গভর্নমেন্ট সে বিষয়ে চিন্তা করবে। তবে একটা ভালো জিনিস এখানে উল্লেখ করা আছে, চুক্তিভিত্তিক কর্মচারী স্থায়ী কর্মচারীর মতো মেডিকেল, ইএল, সিএল এর সমস্ত সুযোগ সুবিধা পাবে। পাশাপাশি সমকাজে সম আইনের মানে বেতনের বিধিও কিন্তু এই কোডে বলা আছে। এটা একটা পজিটিভ নিউজ আমরা বলতে পারি। তাছাড়া 10,323 শিক্ষকদের নিয়ে একটা তথ্য যেটা উঠে এসেছে, ব্যাংকে ঋণের পরিমাণ সম্মানিত শিক্ষকদের 10 কোটির বেশি, ইন্টারেস্ট সহকারে দিন দিন সেটা বাড়ছে। শিক্ষকদের চাকরি নেই, না পাচ্ছে বেতন, না পাচ্ছে কোনো সামাজিক সুরক্ষা, না পাচ্ছে কোনো বেঁচে থাকার কোনো ইন্ধন। তাহলে স্বাভাবিক শিক্ষকরা এই যে ব্যাংকতে ঋণ নিয়েছে নিজের চাকরির উপর ভিত্তি করে, যেহেতু চাকরি নেই সেই ঋণ দিতে পারছে না, আদালতের নির্দেশে শিক্ষকদের অ্যাকাউন্টগুলি ফ্রিজ রাখা হয়েছে। অর্থাৎ চাকরির শিক্ষকরা আদালতে আবেদন জানিয়েছিল তাদেরকে শিক্ষা দপ্তর বেআইনিভাবে চাকরি করে মানে চাকরি থেকে চাকরিচ্যুত করেছে। এই মামলার জন্য 462 জনের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে অভিযোগ করা হয়েছে। ত্রিপুরা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সর্বত্র 462 জনের বিরুদ্ধেই নোটিশ ইস্যু করা হয়েছিল। শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্ট থেকে যে নোটিশ এসেছে সেগুলো সংশ্লিষ্ট শিক্ষকদের ব্যক্তিগত নামে। ত্রিপুরা হাইকোর্টের রায়ে বলা হয়নি 10,323 শিক্ষকের চাকরি থেকে ছাঁটাই করতে হবে। যেহেতু 462 জনের বিরুদ্ধে ব্যক্তিগত নামে মামলা, এই মামলার রায় কার্যকর হবে 462 জনের বিরুদ্ধেই। এখানে 9,861 জন শিক্ষক শিক্ষিকা এই মামলায় ক্ষতিগ্রস্ত নয়, অথচ শিক্ষা দপ্তরের বাড়ি মাথা আধিকারিকের কারণে এই মামলা সব শিক্ষকদের জড়িয়ে ফেলা হয়েছে। এ অভিযোগ চাকরিহারাদের। তারা আরও অভিযোগ, এই মামলা ইচ্ছাকৃতভাবে 10,323 শিক্ষকদের জড়িয়ে ফেলেছে আধিকারিকরা। সম্প্রতি উচ্চ আদালতের 3টি মামলা শুনানি হয়েছিল। সেই মামলা শিক্ষা অধিকর্তা দপ্তর সচিব নোটিশ ইস্যু করে আদালত। চাকরিহারাদের অভিযোগ, শিক্ষা দপ্তর আদালতে দাঁড়িয়ে কোনো জবাব দিতে পারেনি। বর্তমানে চাকরিহারা শিক্ষকরা সুপ্রিম কোর্টে আরেকটি মামলা দায়ের করেছে। সেই মামলা আদালত কাছে জানতে চেয়েছেন 462 জন শিক্ষক শিক্ষিকা ব্যক্তিগত নামে মামলা হলে এই মামলায় কীভাবে শিক্ষা দপ্তর 10,323 জন শিক্ষকদের চাকরি থেকে ছাঁটাই করলো। সম্প্রতি কলকাতা হাইকোর্ট সেই রাজ্যের 32,000 শিক্ষক শিক্ষকের চাকরি মানবিক দৃষ্টিকোণ থেকে বাঁচিয়ে দিয়েছে। এই রাজ্যেও 10,323 শিক্ষকের চাকরি সেই মোতাবেক মানবিক দিক থেকে বিচার করে আদালত বাঁচিয়ে দিতে পারে। এ বিষয়ে রাজ্য সরকারের পদক্ষেপ গ্রহণ করে দাবি জানিয়েছে বিধানসভা পরিষদের দলনেতা সহ বিভিন্ন সচেতন মহল। বর্তমানে চরম অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন করছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এই সব শিক্ষকদের অধিকাংশই আবার ব্যাংকের কাছে ঋণগ্রস্ত। জানা গেছে এই চাকরিহারা শিক্ষকরা রাজ্যের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 10 কোটি টাকা ঋণ নিয়েছে। স্টেট ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, গ্রামীণ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রভৃতি ব্যাংক থেকে তারা ঋণ বেশি নিয়েছেন। আদালতের নির্দেশে এই ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে। যতদিন পর্যন্ত তারা চাকরিহারা শিক্ষকরা চাকরি ফিরে পাচ্ছে ততদিন পর্যন্ত 10 কোটি ব্যাংক ঋণ কিন্তু ফেরত পাচ্ছে না। আদালত আবেদন করে চাকরিহারা শিক্ষকরা জানিয়েছে ব্যাংক থেকে চাকরি দেখিয়ে যে ঋণ নিয়েছেন এই চাকরি চলে গেছে, তাদের পক্ষে ঋণ পরিশোধ করা কোনোভাবেই সম্ভব না। চাকরিহারা যে ঋণ নিয়েছে সেটাকে এই রাজ্যের মানুষের আমানত, এই অর্থ সরকারি কোষাগার থেকে আসেনি। ফলে যতই নেই পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের চাকরি ফিরে পাচ্ছে ততদিন পর্যন্ত তাদের কাছ থেকে ঋণ ফেরত পাচ্ছে না ব্যাংকগুলি। তাতে ব্যাংকগুলির অর্থনৈতিক কাঠামো একটা দুর্বল হবে তা বলার অপেক্ষা রাখে না। এ পরিস্থিতিতে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মতো মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের চাকরি ফিরে দিতে কী পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে চাকরিহারা পরিবারের অসহায় মানুষরা সেদিকে তাকিয়ে আছে। ব্যাংকের ঋণ, সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়ের অপব্যাখ্যা, এখানে যারা আধিকারিকরা আছে তারা রায়টাকে ভুল পথে পরিচালিত করে সবাই চাকরির খেয়ে নেওয়া, পুরোটি ঘটেছে বিগত সরকারের সময়। বিগত সরকারের ইচ্ছাকৃত প্রয়াসে 10,323 চাকরি গেছে। বর্তমান সরকার এর জন্য কোনোভাবেই দায়ী নয়। তো বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি হয়তো পালন করতে পারেনি। কিন্তু মেইন যারা এই মানে নিয়মবিধি অলঙ্ঘন করেছে, মেইন যারা আমরা বলবো যারা আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে তারা হলো পূর্ববর্তী সরকার। সেই পূর্ববর্তী সরকারের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি আরামায়েশে আছে, বর্তমান যে বিরোধী নেতা পূর্ববর্তী সরকার উনিও আরামায়েশে আছে, তৎকালীন শিক্ষামন্ত্রী আরামায়েশে, মানে যারাই ছিল জড়িত সবাই আরামায়েশে আছে, সবাই আনন্দে আছে, নিজের পরিবারে খুশি শান্তিতে কাটছে, পেনশনও পাচ্ছে। কিন্তু যাদের ভুলের কারণে এই চাকরিটা গিয়েছে তারা
যে সুখটা পাচ্ছে, যে মানে বেনিফিটগুলো পাচ্ছে, তারা কি সে বেনিফিটগুলোর প্রাপ্য? সেটা কিন্তু কোশ্চেন থেকেই থাকে। অপরাধ যারা করে তারা আনন্দে বুক ফুলিয়ে হাঁটছে, কিন্তু যারা অপরাধী নয়, যারা চাকরি পেয়েছে, চাকরিহারা পরিবারগুলি বর্তমানে সমাজে অবহেলিত, দুঃখিত। ডান বাম প্রত্যেকটা মানে সরকার প্রত্যেকটা সময় তাদের যে ভালোবাসাটা, তাদের যে চাকরিটা, সবটাই রাজনৈতিক রং দিয়ে সেটাকে ঢেলে ঢুলে সাজিয়েছে রাজনৈতিক ফায়দা লাভের জন্য। তৎকালীন সময় যদি সরকার একটু পজিটিভ ওয়েতে চিন্তা করতো, তাহলে কিন্তু 10,323 চাকরিটা বাঁচিয়ে নেওয়া যেত। সরকারের একগুহামি, সরকারের টালবাহানা এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। তারপরেও বর্তমান সরকার যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে, বর্তমান সরকার সেই প্রতিশ্রুতিগুলি অক্ষরে অক্ষরে পালন করা দরকার ছিল। কারণ নির্বাচন আগে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলি যদি পালন করার ক্ষমতা বা সামর্থ্য নাই থাকতো, তাহলে প্রতিশ্রুতিগুলি দিয়েছেই কেন? অর্থাৎ 10,300তেই সত্যি ডান বাম সবাই নিজেদের মতো ব্যবহার করেছে ভোট বাক্স বা ভোট বৈতরণী পার হওয়ার জন্য। ধন্যবাদ।